আমরা পুরোপুরি কাজে করিনি, এটা যেমন, কিন্তু এসেন্সিয়াল সার্ভিসের পার্টের মধ্যে একটা রোগী যদি ভর্তি করা হয় তাহলে সেই পেশেন্টটাকে ফলো আপ করা, এটা আমরা করছি। এডমিশন ডেটে মেডিসিনের ক্ষেত্রে ভর্তি হওয়ার পর পরের দিন পরের দুটো দিন ওই পেশেন্টকে ফলো আপ করা, এটা আমরা করছি। তাহলে এই আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। ওপিডি পরিষেবার ক্ষেত্রে যে জায়গাগুলোতে পরের দিন যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। নন এসেন্সিয়াল সাবজেক্ট যেগুলো ছিল সেই সাবজেক্ট গুলো থেকে যে জায়গাগুলোতে এসেন্সিয়াল পরিষেবা নেই, যে সাবজেক্ট গুলো, তারা ওপিডি পরিষেবা দিচ্ছিল, আমাদের সিনিয়র চিকিৎসকরা ওপিডি পরিষেবা দিচ্ছিলেন। তাহলে এই ছিল টোটাল পরিষেবার জায়গা। দ্বিতীয় জায়গাটা যেটা বলছিলেন যে আপনাদের জায়গা থেকে যে স্বাগতদের করে কি এমন ঘটনা ঘটলো, তাহলে আমরা 12 দিন চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনার পর আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ তুলে নিই এবং পার্সিয়াল অল এসেন্সিয়াল সার্ভিস অন করি এবং আইপিডি ওপিডি যে পার্টটা আমাদের এসেন্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি নেই সেই পার্টটার কর্মসূচির কাজগুলো আমরা করছিলাম। তাহলে সেই করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই 12 দিন পরেও রাজ্য প্রশাসনের দিক থেকে যে ডাইরেক্টিভ চিফ সেক্রেটারির কাছে আমরা পেয়েছিলাম সেই বাস্তবায়িত কোনো রূপ ভিজিবল স্টেপ আমরা তো বলছি না যে আপনি রুম তৈরি করুন সব শেষ হয়ে যাবে তারপর আমরা কাজে করবো। তাহলে আমরা একটা সদর্থক ভূমিকা দেখতে পেয়েছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টও সেখানে বলেছিল যে কেন 26% এখনো কাজ হচ্ছে, কেন নট মোর দ্যান 50%। তাহলে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জায়গাটাতে এটাই আমরা চাইছিলাম যে 12 দিন থেকে 13 দিন অতিবাহিত হলো, এই অতিবাহিত দিনগুলোর মধ্যে কেন রাজ্য প্রশাসনের দিক থেকে যেটুকু তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা পার্সিয়াল সিটওয়ার্কে গিয়েছিলাম এবং আমরা ধীরে ধীরে টোটাল পরিষেবার মধ্যে যেতে চাইছিলাম। তাহলে এই 13 দিনের মধ্যে তাদের দিক থেকে কোন রকম সদর্থক ভূমিকা শুধুমাত্র কিছু কিছু জায়গায় লাগানো ছাড়া তারা আর বাকি যে ডাইরেক্টিভ গুলো সম্পর্কে কোনো সুস্পষ্ট ডাইরেক্টিভ তারা কোনো সিদ্ধান্ত তারা জানালো না। তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে, তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কি হবে, তারা কেন জানালো না মেডিকেল নিয়ে তাদের কি বক্তব্য, তারা কেন জানালো না অনকল রুম নিয়ে তাদের কি বক্তব্য, তাহলে কলেজগুলোতে এবং স্টেট কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে। তাহলে কি তারা মনে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলছেন যে স্টেট কালচার এই কথাটার সাথে সহমতি, তাহলে এই জায়গাগুলো থাকে তাহলে আমরা কি করে মনে করবো যে রাজ্য প্রশাসনের দিক থেকে তারা এই জায়গাগুলোর সদর্থক ভূমিকা নেবে। পাশাপাশি সিবিআই এর দিক থেকেও এবং তদন্ত আমাদের যে বিচারের দাবিতে আমাদের যে লড়াই ছিল সেই জায়গা থেকেও এই ঘটনার মোটিভ সামনে আসতে হবে। আমি চাইছিলাম যে প্রকৃত দোষী কারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যারেস্ট করা হোক, এবং এই ঘটনার মোটিভ কি ছিল, যদি এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে না পারি তাহলে আপনি চাইছেন না কেন সেই জায়গা দিয়ে সুরক্ষিত বোধ আমরা করতে পারবো না। তাহলে সুরক্ষার যেমন দুটো দিক আছে এখানে, সেই দুটো জায়গা থেকে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিটওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থা যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিপি মিটিং অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করি নিয়ে এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটার সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। এই অ্যারেস্ট হয়েছে তাহলে হচ্ছে যে এটাই যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে এখনো, এবং এক্স প্রিন্সিপাল এবং কালা থানার ওসিকে এক্স প্রিন্সিপালকে ইনস্টিটিউশনাল এফআইআর দেখতে বলা হয়েছে বা করা হয়নি অভিযোগ, এবং ডালা থানার ওসির ক্ষেত্রেও সেম অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রকৃত দোষী কারা, এই জায়গাটা আমরা মনে করি শুরুর দিন থেকে যে ঘটনা বলছি যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা, তাহলে সেই একাধিক না এটাও একটু ক্লিয়ার করে, এবং তাহলে মোটিভ কি, যদি মোটিভ ক্লিয়ার না থাকে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এই নৃশংস ঘটনা ঘটবে না, এই কথাও যদি সিবিআই বলতে পারে তাহলে আমরা মেনে নিতে পারি। তাহলে সেই জায়গাটার জন্য আমরা কোর্ট মনিটরশিপ মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি চাইছিলাম যে একটা অনকল রুম বা একটা সিসিটিভি ক্যামেরা, একদমই না। তাহলে আমরা চাইছিলাম বিচারের প্রশ্নে তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর্থক ভূমিকা, সদর্থক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি না। কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেই জায়গা থেকে বলতে চাই যে 13 দিন অতিবাহিত হলো, কেন বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাচ্ছি। পুজোর সমাবেশ এবং মহামিছিল আছে, এই অবধি আমরা আমাদের নির্দিষ্ট কর্মসূচি এখন অবধি রাখতে চাইছি। পুজোর দিনগুলোতে কি হবে কি হবে না এই নিয়ে আমাদের দিক থেকে আমাদের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট। এর আগে আপনারা যখন কর্মবিরতিতে ছিলেন তখন সিনিয়র চিকিৎসকদের সমর্থন পেয়েছিলেন, যে কারণে রোগীরা সেই অর্থে পরিষেবা ব্যবহৃত হয়নি।
এবার কি 55 দিনের পর সিনিয়র চিকিৎসকেরা সেই একই রকম ভাবে আপনাদের কাছে আছেন? আমরা আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করছি। আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত। আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমার্থক হওয়া উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে। কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য এই নিয়ে সুচিন্তিত মত আমাদের। মানুষের হয়রানি কি মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়। ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা চাইছি। তাহলে যে বা যারা আমাদের এই দাবিগুলোকে যদি ন্যায়সঙ্গত বলে মনে করে তাহলে অবিলম্বে এই দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে আসুক এবং যারা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সিবিআই থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তারা আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা সেই সদর্থক প্রতিষ্ঠা দেখা, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে এবং সাধারণ মানুষের হয়রানি। আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গা থেকেই বলতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক। যে মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব হবে, ফিজিক্যাল স্টেপ আমরা দেখতে পাবো, আমরা সেই মুহূর্তে সম্পূর্ণ কাজে ফিরব। যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে আপনারা জানেন 9ই আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে কি দাবিতে? যে আমাদের দিক থেকে আমার মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা চাইনি। যে ফরেনসিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারা স্বচ্ছতার সাথে এই কাজটা করুক। তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাতে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্ট হবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিম জানায়। আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না তখন আমরাই জুনিয়র ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক। সেই ডিমান্ডটা দাবিও আমরা রেখেছিলাম। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমসি চাইনি। পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল তা আমরা জানতাম না। তাহলে আমাদের দিক থেকে জানার সদর্থক পদক্ষেপ এটাই ছিল। পোস্টমর্টম রিপোর্টে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হোক, কোনো রকম সমস্যা তৈরি হোক এই জায়গা জুনিয়র ডাক্তারদের মনে ছিল না। এই জায়গাটাই আমরা রাখতে চাই। আমাদের সিদ্ধান্ত পুজোর দিন অবধি হবে এই সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে আপনারা আমার প্রতিবাদী কমিটিতে এলেন কমিটিতে যদি সাইন থাকাটা যদি আমি কেন বললাম কেন আমরা কেন ওখানে গিয়েছিলাম আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উইটনেস হিসেবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড করে যে চালানোর প্রসঙ্গ আসছিল আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম হলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনাটা রেপ এন্ড মার্ডার সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেস গুলোকে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেনসিক এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল। আসেনি সেটা আলাদা দিন। কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হোক। তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের ছিল। আপনারা যদি ওই রিপ্রেজেন্টেটিভকে দেখেন তারা কেউ ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেনসিক কি দেখা হয়েছে রিপোর্টে কি দেখা হয়েছে তারা সেই রিপোর্টও দেখেনি, তাদেরকে দেখানো হয়। তার জন্য পরে থেকে আমরা রিপোর্টের দাবি করেছিলাম যে আমাদের রিপোর্ট দেখানো হবে। তাহলে আমাদের স্বচ্ছতা বারবার আমাদের স্বচ্ছতার প্রশ্নে কোন রকম কোন অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের
আইনের জটিলতার জন্য আমরা বলেছিলাম যে না আমাদেরকে ঠিক আছে তাও আমরা দেখে রাখবো, কিন্তু তারপর এসআইটি ক্লাস থেকে কেস সিবিআইয়ের কাছে চলে যায়, তাই আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাই। কিন্তু উইটনেস করতে গেছিল পোস্টমর্টম। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টম করতেছিল তার ছোট টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, এটা ছিল পোস্টমর্টমের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ অ্যান্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কার ভাবে আসে, সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্ট